সিস্টার নিবেদিতা আইটিআই কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব বিভিন্ন রকমের যে ইন্ডাক্টর আছে তার সম্পর্কে, কি কি ধরনের ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্সটা তার কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই সমস্ত জিনিসগুলো আমরা আজকে দেখব। তো আমরা আগের দিন যদি দেখি তাহলে যে ইন্ডাক্টরকে আমরা দেখিয়েছিলাম এইভাবে একটা কয়েলের আকারে। তো কয়েলের আকারে এখানে আমরা যদি কোনো ভ্যারিং কারেন্ট, যে ভ্যারিং কারেন্ট যখন ফ্লো করাই তার ফলে কি হয়, ভ্যারিং কারেন্ট যদি ফ্লো করাই তাহলে কি হয়, ভ্যারিং একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এই যে ভ্যারিং ম্যাগনেটিক ফ্লাক্স কারেন্ট, ধরো এসি এসি একটা সাইনোসয়েডাল কারেন্ট দিয়েছে আমি এর মধ্যে, যার ফলে একটা ভ্যারিং ফ্লাক্সটাও কেমন হবে, সাইনোসয়েডালি হবে। কারেন্টের সঙ্গে এটা কারেন্ট, এটা ফ্লাক্স। তো যে ফ্লাক্স হচ্ছে সেটা ভ্যারিং ফ্লাক্স হচ্ছে, মানে একবার ম্যাক্সিমাম পিকে যাচ্ছে, একটা টাইমে জিরো হচ্ছে, আবার নেগেটিভ হচ্ছে, না একবার এইদিকে যাবে, একবার এইদিকে হবে, একবার ম্যাক্সিমাম জায়গায় যাবে, তারপর জিরো হবে, তারপর আবার উল্টো দিকে যাবে। তো এইভাবে ফ্লাক্সটাও কী হচ্ছে, সাইনোসয়েডাল চেঞ্জেস হচ্ছে, যার ফলে কি হচ্ছে, লেঞ্জেস সূত্র অনুসারে এর মধ্যে যে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে এবং ফ্লাক্স লিঙ্কেজের জন্য একটা ইএমএফ তৈরি হচ্ছে। এবং লেঞ্জ যেটা আমাদের বলেছিল যে এই যে ফ্লাক্সটার জন্য, ভ্যারিং ফ্লাক্সের জন্য একটা ইএমএফ প্রডিউস হবে, যেটা এই যে সৃষ্টির কারণ মানে ভ্যারিং ফ্লাক্স তাকে অপোজ করবে, অর্থাৎ কিনা এই যে কারেন্টকে অপোজ করবে। তো তার জন্য একটা ইনডিউসড কারেন্ট হবে, সেটাকে আই ইনডিউস যদি বলি তাহলে সেটা কি হবে, সেটা এই কারেন্টকে বাধা দেবে। এইবার এটা আমরা জেনেছিলাম যে একটা এই কি হবে, এই যে একটা ইনডিউসড কারেন্ট হবে। এইবার এই যে প্রবণতা, কোনো একটা কারেন্টের যখন বাড়ছে তখন সেটাকে কমানোর প্রবণতা, এবং যখন কমবে তখন কি করবে, ইনডিউসড কারেন্টের ডিরেকশন উল্টো দিকে হয়ে যাবে, আগের দিন আমরা দেখেছিলাম, যার ফলে কী হবে, কারেন্টের যে চেঞ্জ সেটাকে বাধা দেবে। এই যে কারেন্টের চেঞ্জ দেওয়ার যে প্রপার্টি এই কয়েলটার, সেই প্রপার্টিটাকেই আমরা বলেছিলাম ইন্ডাকটেন্স। কী বলেছিলাম, ইন্ডাকটেন্স। তো ইন্ডাকটেন্স সম্পর্কে আমরা পড়ব। এবার ইন্ডাকটেন্সকে জেনারেলি আমরা এইভাবেই দেখাই যে একটা কয়েল আছে, এখানে দেখো মাঝে কোনো শুধুমাত্রই একখানা কয়েল আছে। এইবার যদি এই কয়েলের সঙ্গে সঙ্গে আমরা যদি মাঝে একটা কোর যুক্ত করে দিই, কী হবে, এই কয়েল নিয়েছি, কয়েলের সঙ্গে সঙ্গে যদি আমরা একটা মাঝে কোর যুক্ত করি, মানে একটা কয়েল, একটা কোর নিলাম, কোরটা অবশ্যই কেমন নেব, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যাকে খুব সহজেই ম্যাগনেটে পরিণত করা যায়। এইবার তার ওপর দিয়ে, মানে সলিনয়েডের মতো, যদি আমরা একটা এসি কারেন্ট এখান থেকে ফ্লো করাই, তার ফলে কী হবে, এই কয়েল কী তৈরি করবে, ফ্লাক্স তৈরি করবে। ফ্লাক্সের ডিরেকশন এরকমভাবে দিলাম, কারেন্ট যদি এরকমভাবে যায়, কারেন্টে যদি এরকমভাবে যায়, এদিকে যায়, তাহলে কী হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন কেমন হবে, এদিকে নর্থ পোল তৈরি হবে, এদিকে সাউথ পোল। তো ফ্লাক্স যদি এরকমভাবে যায় তাহলে ফ্লাক্স তার এদিকে যাচ্ছে এরকমভাবে। তো ফ্লাক্স তো টাইমের সঙ্গে ভ্যারি করছে, যেহেতু এটা একটা এসি কারেন্ট দিচ্ছে, মানে ভ্যারিং কারেন্ট, এটা হচ্ছে এসি কারেন্ট। তো তার ফলে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা এখানকার থেকে, এই যে শুধুমাত্র কয়েল জড়ানো আছে তার থেকে অনেক বেশি হবে। তার কারণ হচ্ছে এই ভেতরে আমরা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়েছি, যার ফলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড মানে বি, সেই ম্যাগনেটিক ফিল্ড বি এর পরিমাণ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সেটা অনেক বেশি হবে, যার ফলে কিনা এই ফ্লাক্সের পরিমাণও বেশি হবে। এবং এই কয়েলের সঙ্গে যে পরিমাণ ফ্লাক্স চেঞ্জেস হবে, যদি বি বাড়ে, আমরা জানি বি ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ, বি যদি বৃদ্ধি পায় তাহলে কী পাবে, ফাইও বৃদ্ধি পাবে।
এবং ফাই যদি বৃদ্ধি পায় তাহলে এর মধ্যে দিয়ে এই কয়েলটার মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জেস হচ্ছে সেটাও বৃদ্ধি পাবে। তাহলে যে আমরা কাউন্টার ইএমএফ ইকাউস টু পেয়েছিলাম একটা মাইনাস চিহ্ন এন ডি ফাই বাই ডিটি। তাহলে যদি ফ্লাক্স বৃদ্ধি পায়, যদি এই চেঞ্জেসটা বৃদ্ধি পায়, তাহলে যে কাউন্টার ইএমএফ তৈরি হবে এই কয়েলের মধ্যে দিয়ে সেটার পরিমাণও বৃদ্ধি পাবে। এবং ইন্ডাকটেন্স মানে আমরা জেনেছি এল ইকাউস টু এন ফাই বাই আই। তার মানে যদি ফাই বৃদ্ধি পায় তাহলে এখানে ইন্ডাকটেন্সটাও বৃদ্ধি পাবে। তার মানে কি হচ্ছে, যদি আমরা ভেতরে কোনো একটা ম্যাগনেটিক, এই কয়েলের মধ্যে যদি কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে দিই, তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বাড়ছে। ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ যদি বাড়ে, কেন বাড়বে সেটাও আমাদের দেখতে হবে। তার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, তার কারণ হচ্ছে এখানকার যে এয়ারের যে পারমিয়েবিলিটি তার তুলনায় এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের পারমিয়েবিলিটি, এটা আমরা ডিসকাস করবো একটু পরেই যে পারমিয়েবিলিটি জিনিসটা কী। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানে পারমিয়েবিলিটি বাড়ছে, যার ফলে বি এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই বি যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ফ্লাক্স, যেটা ফাই ইকাস টু বি ইন্টু এ আছে, তাহলে বিও যদি বৃদ্ধি পায় তাহলে ফ্লাক্স বৃদ্ধি পাবে। এবং যে কাউন্টার ইএমএফ প্রডিউস হবে এই কয়েলের মধ্যে দিয়ে ই ইকাস টু এন ডি ফাই বাই ডিটি, মানে ফাইও বৃদ্ধি পাচ্ছে, তাহলে কী হবে, ই এর পরিমাণও বেড়ে যাবে। আর আমরা যদি এল, যেটা আগের দিন আমরা পড়েছিলাম সেলফ ইন্ডাকটেন্সের যে ফর্মুলা এল ইকাস টু এন ফাই বাই আই, তাহলে ফাই যদি বৃদ্ধি পায় সেই সঙ্গে সঙ্গে আমাদের সেলফ যে ইন্ডাকটেন্স আছে এল সেটাও বাড়বে। তাহলে এবার যদি আমরা দেখি যে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, যদি আমরা ইন্ডাকটেন্সের কোএফিসিয়েন্টটা বার করি, একটা কয়েল নিয়েছি তার ক্ষেত্রে দেখা যাক কেমন আসে। তো আমরা যে একটা কয়েল যদি নিই, একটা কয়েল নিয়েছি, এই কয়েল নিয়েছি। এই কয়েলে আমি ধরে নিচ্ছি টোটাল যে লেন্থ সেটা এল, টোটাল লেন্থ ধরলাম এল কয়েলটার দৈর্ঘ্য, এবং যে কয়েলের যে সংখ্যক টার্ন আছে টোটাল টার্নস ইন কয়েল ইকুয়ালস টু এন। তাহলে যদি বলি একক দৈর্ঘ্যে পার ইউনিট লেন্থে কত আমার টার্নস আছে, তাহলে টার্নস লেন্থ অফ দ্য, আগে যদি আমরা লেন্থ অফ দ্য কন্ডাক্টর লিখে নিই, লেন্থ অফ দ্য কয়েল কী হবে, এল ধরেছি। তাহলে যদি আমি একক ইউনিটে মানে পার ইউনিট লেন্থ, পার ইউনিট টেক কতগুলো কয়েল আছে সেটা যদি বার করতে চাই, নাম্বার অফ কয়েলস ইন পার ইউনিট লেন্থ, এটা যদি লিখি তাহলে কি আসবে, টোটাল লেন্থ কত, এন বাই, এটাকে এন স্মল এন দিয়ে লিখবো, সেটা হচ্ছে ক্যাপিটাল এন বাই এল, বোঝা গেছে। তাহলে পার ইউনিট লেন্থে কতগুলো কয়েল আছে সেটা হচ্ছে এন বাই এল। এন হচ্ছে টোটাল লেন্থ, আর এল হচ্ছে আমার টোটাল যে কয়েলের দৈর্ঘ্য। এইবার যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই দ্য কয়েল, এখানে একটা ভ্যারিং কারেন্ট আছে, তাহলে যদি ম্যাগনেটিক ফিল্ড produced by the coil B, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে লিখি, এটা হচ্ছে মিউ নট এন ইন্টু আই। এবার দেখো এখানে এই ফর্মুলাটা তোমাদের সবারই হয়তো এখন হয়তো মাথায় ঢুকবে না, কিন্তু এটা তোমাদের জেনে রাখতে হবে।
তো বি, বি মানে কি ম্যাগনেটিক ফিল্ড। এবার মিউ নটটা কি, মিউ নট মানে হচ্ছে পারমিয়েবিলিটি। মিউ নট লেখা আছে, জিরো লেখা আছে, জিরো মানে হচ্ছে এয়ারের পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস অথবা এয়ার, এবং যার মানটা তোমাদের মনে রাখতে হবে, এর মানটা হচ্ছে মিউ নটের যে মান সেটা হচ্ছে 4 × পাই × 10⁻⁻⁷। তো মিউ মিউ আমরা জানলাম পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি মানে কি, যে যত সংখ্যক ম্যাগনেটিক লাইন্স তার মধ্যে দিয়ে পাস করতে দেয়। এবার যদি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল হয় তার ক্ষেত্রে মিউ এর মান অনেক বেশি হবে। এয়ারের তো 4, এখানে আমরা যদি দেখি, যদি আমরা তো এটা এয়ারের ক্ষেত্রে বিচার করলাম, যদি ধরো কোনো একটা মেটেরিয়ালের পারমিয়েবিলিটি কত, তাহলে মিউ ইকুয়ালস টু মিউ আর ইন্টু মিউ নট লেখা হয়। এই মিউ আর এটা হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। ধরো লোহা ধরে নাও, যদি আয়রন ধরি, তাহলে এই এয়ারের পারমিয়েবিলিটির তুলনায় কত গুণ পারমিয়েবিলিটি আমার লোহার, সেটাই এই মিউ আর ইয়ে করে। তাহলে আমরা বলতে পারি লোহার ধরো পারমিয়েবিলিটি 1000 গুণ বেশি এয়ারের থেকে, তাহলে এই মিউ নটের সঙ্গে আমার 1000 গুণ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে তখন মিউটা কী হবে, 1000 ইন্টু মিউ নট, মানে এয়ারের থেকে কত গুণ বেশি, সেইটা হচ্ছে আমার রিলেটিভ পারমিয়েবিলিটি বোঝায়। মানে ধরো এয়ারের পারমিয়েবিলিটি মিউ ধরো হলো, তাহলে আমরা যদি বলি যে আয়রনের পারমিয়েবিলিটি কত, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, ধরো 1000 গুণ, তাহলে 1000 মিউ নট হয়ে যাবে আয়রনের পারমিয়েবিলিটি। এইবার এখানে হচ্ছে মিউ নট এনআই, এনটাকে আমরা আগেই বার করেছি, এনটা হচ্ছে পারমিয়েবিলিটি অফ, এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, N/L, N = আর আই মানে হচ্ছে এই যে ভ্যারিং কারেন্ট যেটা আমরা দিয়েছি। তাহলে এইবার যদি আমরা বার করতে চাই, এইবার আমরা জানি, এবার এই বি যে প্রডিউস হয়েছে এটা হচ্ছে প্রডিউস বাই 1 কয়েল, মানে এখানে তো এন সংখ্যক কয়েল আছে, তার মধ্যে শুধুমাত্র যদি আমি একটা কয়েলকে নিই, তাহলে সেই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট পরিমাণ, যে পরিমাণ বি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, সেটাই হচ্ছে বি। এইবার যদি একটা কয়েলের মধ্যে দিয়ে বি হয়, তাহলে একটা কয়েলের মধ্যে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স প্রডিউস বাই 1 কয়েল। তাহলে এখানেই আমি লিখছি যে এখানে 1 কয়েল লিখে দিই, তাহলে এখানে লিখছি ফ্লাক্স প্রডিউস বাই কত, 1 কয়েল। আচ্ছা, ফাই মানে আমরা আগে জেনেছি, ফাই ইকুয়ালস টু বি ইন্টু এরিয়া। ফ্লাক্স মানে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া। এরিয়া কার, এই কয়েলের এরিয়া, এই কয়েলটার এরিয়া যেটা, সেটাই হচ্ছে এ। এইবার যদি আমাদের ফ্লাক্স বার করতে হয় একটা কয়েলের জন্য যে ফ্লাক্স হচ্ছে, তাহলে বি এর মানটা আমরা জানি মিউ নট এন ইন্টু আই ইন্টু এরিয়া। তাহলে মিউ নট এন আই ইন্টু এ হচ্ছে ফ্লাক্স, এটা হচ্ছে আমাদের যে ফ্লাক্স প্রডিউস হচ্ছে। এইবার এই এন হচ্ছে পার ইউনিট লেন্থে কত পরিমাণ টার্নস আছে। এইবার এই ফাই প্রডিউস বাই 1 কয়েল, এখানে আমি এটাকে মুছছি একটু, তাহলে এটা হচ্ছে একটা কয়েলের দ্বারা। এবার এন আমরা জানি কি, এন ক্যাপিটাল এন বাই এল, তাহলে যে ফ্লাক্স প্রডিউস হচ্ছে একটা কয়েলের দ্বারা, সেটা হচ্ছে মিউ নট এন এর জায়গায় আমি কি লিখে দিলাম, N/L ইন্টু আই ইন্টু এ। এবার টোটাল ফ্লাক্স প্রডিউস
প্রডিউস বাই কয়েল, মানে এই যে পুরো আমরা কয়েলটাকে নিয়েছিলাম, আমরা এতক্ষণ একটা কয়েল নিয়ে বিচার করলাম, শুধুমাত্র একটা নিয়ে। এবার যদি পুরো কয়েলটাকে নিই, পুরো কয়েলে কত টার্ন আছে, এন সংখ্যক টার্ন আছে, তাহলে টোটাল যে ফ্লাক্স সেটা কত হবে, ফাই যদি টি বলি তাহলে ফাই ইন্টু এন, ফাই মানে তো একটা কয়েলে যে পরিমাণ ফ্লাক্স প্রডিউস হয়েছে, তাহলে এন সংখ্যক কয়েলে কত হবে, এন গুণ প্রডিউস হবে, তাহলে ফ্লাক্স হচ্ছে মিউ নট এন আই এ বাই এল ইন্টু এন, তার মানে ফাইটি মানে হলো মিউ নট এন আই বাই এ বাই এল, এখানে এন স্কোয়ার আসবে, দুটো এন আছে তাহলে এন স্কোয়ার আসবে, তাহলে টোটাল ফ্লাক্স এই কয়েলের দ্বারা যে টোটাল ফ্লাক্স প্রডিউসড হলো সেটা হলো মিউ নট এন স্কোয়ার আই এ বাই এল। এইবার আগের দিন আমরা জেনেছিলাম যে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লাক্সের পরিমাণ ফাই টি, টোটাল যে ফ্লাক্স হয় সেটা সবসময় প্রপোর্শনাল হবে কার সঙ্গে, আই এর সঙ্গে। এই প্রপোর্শনালিটি সাইন যদি আমরা তুলে দিই তাহলে কি আসে, একটা কনস্ট্যান্ট আসে, এটা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স বলা হয় বা ইন্ডাকটেন্স আমরা বলি। তাহলে ফাই টি টোটাল যে ফ্লাক্স সেটা কার সঙ্গে সমান হয়, এল ইন্টু আই এর সঙ্গে। এবার দেখো এখানে টোটাল ফ্লাক্স আমরা বার করেছি, আবার এটাও আমরা এই ফাই টি মানেও জানি এল ইন্টু আই। তাহলে যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি তাহলে এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 একে যদি কম্পেয়ার করি 1 and 2 ফ্রম, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন দিয়ে কী পাবো, এল আই ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার আই এ বাই এল। তাহলে এই এল এই এল আই, তাহলে এইখানেও একটা আই আছে এখানেও একটা আই আছে, তা আই কেটে গেল, তাহলে এল যে ইন্ডাকটেন্সের পরিমাণ সেটা হয়ে গেল মিউ নট এন স্কোয়ার এ বাই এল। তাহলে এই রেজাল্টটাকে আমাদের লাগবে, মিউ নট এন স্কোয়ার এ বাই এল। মিউ নট মানে কি, পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, এন স্কোয়ার কি, কত টোটাল নাম্বার অফ টার্নস তার স্কোয়ার, এ হচ্ছে এরিয়া অফ দ্য কয়েল, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল, এল হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল। তো এবার আমরা দেখি এটা আমরা এই যে রেজাল্টটা পেলাম তার থেকে অ্যানালাইজ করব যে এই যে কয়েলের ইন্ডাকটেন্সের যে পরিমাণ সেটা কোন কোন বিষয়ের ওপর, এখানে কোন কোন বিষয়ের ওপর ডিপেন্ড করে। তাহলে এবার যদি আমরা দেখি যে এই কয়েল নিয়েছি, টোটাল টার্নস হলো এন, যদি এন হয়, এর লেন্থ যদি এল হয়, তাহলে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, যেটা ভ্যারিং এসি কারেন্ট ধরো, তাহলে যে পরিমাণ ইন্ডাকটেন্স তৈরি হবে তার পরিমাণ হবে মিউ নট এন স্কোয়ার এ বাই এল। তার মানে ইন্ডাকটেন্সের পরিমাণ কার কার উপর ডিপেন্ড করছে, পারমিয়েবিলিটি। দেখো পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস মিউ নট দেওয়া আছে। এইবার এই ভেতরে যদি আমি একটা কোনো ফেরোম্যাগনেটিক লোহা বা নিকেল এই ধরনের পদার্থ দিয়ে দিই, ধরো আয়রন দিয়ে দিয়েছি, লোহা দিয়ে দিয়েছি, তার ফলে কী হবে, যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা এর মধ্যে দিয়ে যাবে, কয়েলের মধ্যে দিয়ে যাবে। এইবার যে বিটা কার ওপর প্রপোর্শনাল, মিউ এর উপর ডিপেন্ডেন্ট, মানে পারমিয়েবিলিটির ওপর ডিপেন্ডেন্ট। এইবার যদি আমরা এয়ারের জায়গায় যদি আমরা মিউ দিয়ে দিই, মানে লোহা দিয়ে দিই, তাহলে মিউটা কত গুণ বেড়ে যাবে, ধরো 100 গুণ বেশি এয়ারের তুলনায় লোহার মিউ, তাহলে যে বি এর পরিমাণটা বাড়বে সেটা বেড়ে যাবে, মিউ যেহেতু বেড়ে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি বেড়ে যায়, ফ্লাক্স তো বি এর সমানুপাতিক, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়ে তাহলে ফ্লাক্সও বেড়ে যাবে এবং ফ্লাক্সের চেঞ্জেসও বাড়বে, যার ফলে আমাদের যে ফ্লাক্স যদি বেড়ে যায় তাহলে আমরা এখানে ইন্ডাকটেন্স মানে কী জেনেছিলাম, এন ফাই বাই এ, তাহলে ফ্লাক্স চেঞ্জ যদি বাড়ে তাহলে এখানে এল এর পরিমাণও বেড়ে যাবে। তার মানে কোনো একটা
কোর, এই যে কয়েলের মধ্যে যদি আমরা একটা কোর ঢুকিয়ে দিই, কোনো একটা কোর লাগিয়ে দিই যার পারমিয়েবিলিটি এয়ারের তুলনায় অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইন্ডাকটেন্স হবে সেটার পরিমাণ অনেক বেড়ে যাবে। মানে যে কাউন্টার ইএমএফ প্রডিউস হবে এক্ষেত্রে সেটাও অনেক বেশি হবে, কেননা ই ইকুয়ালস টু প্রপোর্শনাল টু d∅/dt। তাহলে যদি ফ্লাক্সের চেঞ্জ এসব বেশি হয় তাহলে কি হবে, আমাদের এখানে যে কাউন্টার ইএমএফ প্রডিউস হবে সেটাও অনেক বেশি হবে। তার মানে এই ভেতরে যে কোডটা ইউজ করছি, বি মানে কি, বি মানে প্রপোর্শনাল হচ্ছে আমার পারমিয়েবিলিটির সঙ্গে। তাহলে যদি আমরা এয়ারের জায়গায়, যদি আমরা বাতাসের জায়গায় যদি আমরা কোনো রকম কোর ইউজ করি, তাই সেক্ষেত্রে ম্যাগনেটিক যে ফিল্ডটা সেটা অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে ফ্লাক্সটা বাড়ছে, সেই কারণে কাউন্টার ইএমএফটাও বাড়ছে এবং যে ইন্ডাকটেন্সের পরিমাণ, কয়েলের যে ইন্ডাকটেন্সের পরিমাণ সেটাও অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এই ধরনের দুটো কয়েল যেখানে কোরটাকে ভেতরে ইউজ করছি, সেটাকে আয়রন কোর হতে পারে, বিভিন্ন রকম কোর হতে পারে। দেখো এখানে কোনো রকম কোর ইউজ করছি না, যার ফলে এখানে আমাদের যে ইন্ডাকটেন্সে যেটা আসছে মিউ নট, সেটা হচ্ছে পারমিয়েবিলিটি, মিউ নট হচ্ছে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। এইবার এই যে কয়েল যার মধ্যে কোনো রকম কোর লাগায়নি, সেই ধরনের যে ইন্ডাক্টার তাকে বলা হয় তাকে বলা হয়, নিচের দিকে লিখি তাহলে, এয়ার কোর ইন্ডাক্টার। কি বললাম, এয়ার কোর ইন্ডাক্টার। আর এখানে যেখানে যে কোর হতে পারে সেটা আয়রন কোর হতে পারে, আয়রন কোর ইন্ডাক্টার, ফেরাইট হতে পারে, এই ধরনের হতে পারে। তো এক্ষেত্রে বা সিলিকন স্টিল হতে পারে, এসআই স্টিল, বিভিন্ন ধরনের হতে পারে কোর হিসেবে। তো কোর দিলে আমাদের ইন্ডাকটেন্সের পরিমাণ বেড়ে যাবে, কেননা এল প্রপোর্শনালটা আমরা কি দেখলাম এখানে মিউ, এই মিউ এর সঙ্গে এল এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে যে যত কোরের যত মিউ যত বেশি হবে তত কি হবে, আমাদের ইন্ডাকটেন্সের পরিমাণও তত বৃদ্ধি পাবে। তারপর দেখো এন, এনের পরিমাণ, তার মানে কি, যত সংখ্যক বেশি কয়েল থাকবে, যত সংখ্যক বেশি কয়েল থাকবে তত বেশি ইন্ডাকটেন্সের পরিমাণ বাড়বে না। তার মানে একটা যদি স্পেসিংয়ের ওপর যদি ঘন 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 যদি আমি দিই বসাই, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ টার্নসের পরিমাণ বেড়ে যাবে। কেন এক্ষেত্রে ইন্ডাকটেন্সটা যদি বেড়ে যায়, তাহলে দেখো এখান থেকে যে ধরো ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা হয়তো এই কয়েলের সঙ্গে লিঙ্ক করছে না, কিন্তু যদি কাছাকাছি থাকে তাহলে এই কয়েলের যে ফ্লাক্সটা হচ্ছে সেটা সবগুলোর সঙ্গে লিঙ্ক হচ্ছে, তাহলে ফ্লাক্সের চেঞ্জেসও তুলনামূলকভাবে বেশি হবে এবং কাউন্টার ইএমএফও বেশি হবে। তাহলে যদি আমরা স্পেসিংটাকে কমিয়ে দিই, নাম্বার অফ টার্নসটাকে বাড়িয়ে দিই, সেক্ষেত্রেও কী হবে, এই এনটা বেড়ে যাবে, এনটা বেড়ে যাবে এবং এলটা কমে যাবে। সেক্ষেত্রে এল যদি কমে তাহলে ইন্ডাকটেন্স কী হবে, বাড়বে। এন যদি বাড়ে তাহলে ইন্ডাকটেন্স কী হবে, বাড়বে। মানে কি হচ্ছে, স্পেসিং কমে গেলে যে ফ্লাক্সের যে চেঞ্জেস হচ্ছে সেখানে সমস্ত কয়েলগুলোর সঙ্গেই লিঙ্ক করবে, যার ফলে কাউন্টার ইএমএফ প্রডিউস হবে এবং ইন্ডাকটেন্স তৈরি হবে। এবার হচ্ছে এরিয়া, কয়েলের এরিয়া যত কী হবে, ক্রস সেকশন এরিয়া, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। তাহলে কয়েলের ক্রস সেকশন এরিয়া যত বাড়বে তত কী হবে, তত আমার ইন্ডাকটেন্স বৃদ্ধি পাবে। তার মানে এক নম্বর কথা হচ্ছে ইন্ডাকটেন্স যেটা, সেটা হচ্ছে পারমিয়েবিলিটির ওপর ডিপেন্ডেন্ট, মিউ এর ওপর ডিপেন্ডেন্ট, নাম্বার অফ টার্নস কতগুলো আছে তার উপর ডিপেন্ডেন্ট, কয়েলের যে ক্রস সেকশন যে এরিয়া আছে, একটা কয়েলের ক্রস সেকশন যে এরিয়া আছে তার উপর ডিপেন্ডেন্ট, এবং কত লেন্থ সেটার উপর, মানে স্পেসিং অফ দ্য কন্ডাক্টর। যত স্পেসিং কমবে তত কী হবে, যে কন্ডাক্টরের যে ফ্লাক্সের চেঞ্জ সেগুলো আরও বেশি হবে। যদি স্পেসিং কম হয় সেক্ষেত্রে আমাদের যে কাউন্টার ইএমএফ হবে সেটা বেশি হবে এবং সেই সঙ্গে সঙ্গে ইন্ডাকটেন্সটাও বৃদ্ধি পাবে। তো আমরা দেখলাম যে কী ধরনের ইন্ডাকটেন্সে যে কী জিনিসের উপর ডিপেন্ড করে সেটা জানলাম। এছাড়াও আগের দিন আমরা যে ফর্মুলাগুলো জেনেছিলাম সেটা হচ্ছে ইন্ডাকটেন্সের যে ফর্মুলা, এল ইকুয়ালস টু এন ইন্ডাকটেন্স L equals to N phi by I.
এবং যে কাউন্টার ইএমএফ, ফ্যারাডেস অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, আমরা কি পেয়েছিলাম যে কাউন্টার ইএমএফ প্রডিউস, যেটা প্রডিউস হবে কয়েলের মধ্যে, এন ডি ফাই বাই ডিটি। তাছাড়াও আমরা যদি, যেহেতু ইন্ডাক্টর একটা এনার্জি স্টোরিং ডিভাইস, সেখানে একটা এনার্জিও স্টোর করে রাখবে, এনার্জি স্টোরড ইন ইন্ডাক্টর, সেটা ডব্লু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, হাফ এল ইন্টু আই স্কোয়ার। এল হচ্ছে ইন্ডাক্টর আর আই হচ্ছে কারেন্ট, অ্যাম্পিয়ার, সেই কারেন্টের স্কোয়ার। তো এই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এইবার এই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখবো। আর ভি ইকালস টু বা ই ইকালস টু এল ডিআই বাই ডিটি, এটাকেও আমরা জানি যে ইএমএফ প্রডিউস ইন এ কয়েল ইকুয়ালস টু হচ্ছে এল ডিআই ডিটি। ঠিক আছে, মানে একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্টের চেঞ্জেস ডিআই ডিটি হয়, তাহলে যে পরিমাণে কয়েলে কাউন্টার ইএমএফ তৈরি হবে, উল্টো দিকে যে ইএমএফ তৈরি হবে, সেটা ইকুয়ালস টু এল ডিআই ডিটি। মানে কারেন্টের চেঞ্জের সঙ্গে যদি আমরা কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স যদি গুণ করি, তাহলে আমরা এই কয়েলে কী পরিমাণ কাউন্টার ইএমএফ হচ্ছে সেটা আমরা জানতে পারবো। তো এই ফর্মুলাগুলো আমাদের জেনে রাখতে হবে। এইবার যদি আমরা দেখি যে সিরিজ এবং প্যারালালে ইন্ডাক্টর কানেক্ট যদি করি, তাহলে কি হবে। ইন্ডাক্টরকে সবসময় এরকমভাবে আমরা দেখাই ইন্ডাক্টরকে। এইবার ধরো দুটো ইন্ডাক্টর নিয়েছি, কি তিনটে ইন্ডাক্টর নিয়েছি। এবার ইন্ডাক্টরের যে আমরা জেনেছিলাম এন ফাই বাই আই, ফ্লাক্সের ইউনিট কি, এনের তো কোনো ইউনিট হয় না, কেন এটা টার্নস বোঝায়। এনের তো কোনো ইউনিট হয় না, তাহলে ফ্লাক্সের ইউনিট হয়, সেটা হচ্ছে ওয়েবার। আর আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটাকে আমরা হেনরি দিয়ে রিপ্রেজেন্ট করি। কি বললাম, হেনরি। তাহলে এল এর ইউনিট কি, হেনরি, এটা মনে রাখবে। এইবার আমরা যদি সিরিজ প্যারালাল কানেকশন করি ইন্ডাকটেন্সের, প্রথমে আমরা সিরিজ কানেকশন নিলাম। সিরিজ কানেকশন অফ ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টরকে আমরা এইভাবে দেখাই। তাহলে আমি কি বললাম, হেনরিতে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ধরো 2 হেনরি, 3 হেনরি, 5 হেনরি। তাহলে যদি আমি এখান থেকে টোটাল এর কত হেনরি সেটা মেজার করতে চাই, তাহলে ইকুইভ্যালেন্ট যে ইন্ডাকটেন্স হবে সেটা হয়ে যাবে, ধরো এটা L1, L2, L3। তাহলে এল টোটাল ইন্ডাকটেন্স সেটা কী হয়ে যাবে, L1 প্লাস L2 প্লাস L3। তাহলে L1 প্লাস L2 প্লাস L3 যদি হয়, তাহলে L1 মানে কত আছে, 2 হেনরি প্লাস 3 হেনরি প্লাস 5 হেনরি, মানে টোটাল হচ্ছে 10 হেনরি আসছে। তাহলে যদি ইকুইভ্যালেন্ট এটাকে একটা সিঙ্গেল ইন্ডাক্টর দিয়ে দেখাই, তাহলে কত হবে, 10 হেনরি। বোঝা গেছে। যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজে যেমন হয়, ঠিক তেমনই ইন্ডাকটেন্সের ক্ষেত্রেও তাই। এইবার যদি আমি বলি প্যারালাল কানেকশন, যদি প্যারালাল কানেকশন দেখি, তাহলে আমরা কি করব, আমরা প্যারালাল কানেকশন যদি দেখি, তাহলে প্যারালাল কানেকশন যদি দেখি ইন্ডাক্টরে, প্যারালাল কানেকশন যদি দেখি, তাহলে কি হবে, মানে রেজিস্ট্যান্সের যা ফর্মুলা আমার ইন্ডাক্টরেও তাই ফর্মুলা। এখানে ধরলাম এটা L1, L2,
L3। তাহলে যদি এখানে ইকুইভ্যালেন্ট মানে টোটাল যে ইন্ডাকটেন্স আমায় বার করতে হবে সেটার ফর্মুলা যদি আমরা দেখি 1/LT আসবে টোটাল ইন্ডাকটেন্স ইকুয়ালস টু 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3। এবার যদি L1 এর মান ধরো 2 হেনরি, 3 হেনরি, এটা 5 হেনরি ধরলাম, এটা কত ধরলাম 2 হেনরি, 3 হেনরি, 5 হেনরি। তো 1/LT আমরা এলটিটাকে বার করতে হবে ইকুইভ্যালেন্ট যে ইন্ডাকটেন্স একদম রেজিস্ট্যান্সের মতনই 1/2 প্লাস 1/L2 মানে 3 প্লাস 1/5 হেনরি। তাহলে 2, 3 আর 5-এর এলসিএম কত 30। এইবার এখানে 2 আছে তার মানে কত আসবে ওপরে 15 আসবে, এখানে কত আসবে 3 আছে তাহলে 10 আসবে, 5 আছে তাহলে এখানে কত আসবে 6 আসবে। তাহলে 15 প্লাস 10 প্লাস তাহলে কত আসছে 16 প্লাস 31/30। তাহলে 1/LT কত আসলো 31/30। তাহলে উল্টি যদি দিই LT মানে 30/31। এটাই হচ্ছে হেনরি, এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস 3 কয়েলস। সেটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি এরকমভাবে কয়েল, এবার এলটির মানে কত 30/31 হেনরি। বোঝা গেছে নিশ্চয়ই বোঝা গেছে। এবার তাহলে প্যারালাল কানেকশন আমরা করে নিলাম ইন্ডাক্টরের। এইবার ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখব যে কত টাইপের কী টাইপের ইন্ডাক্টর আমরা দেখতে পাই। ঠিক আছে, বিভিন্ন ধরনের হতে পারে ইন্ডাক্টর। এক হচ্ছে হতে পারে যে ইন্ডাক্টর হচ্ছে দুটো টাইপের মেনলি হয়, এক হচ্ছে ফিক্সড ইন্ডাক্টর, একটা হচ্ছে ভেরিয়েবল ইন্ডাক্টর। তাহলে যদি ইন্ডাক্টরকে আমরা দেখি ফিক্সড ইন্ডাক্টর আর হচ্ছে ভেরিয়েবল ইন্ডাক্টর। তাহলে ফিক্সড যে ইন্ডাক্টরগুলো আছে তার মধ্যে কি আমরা আগে একটা দেখলাম শুধুমাত্র কয়েল, এর মোটা তারের হতে পারে সরু তারের হতে পারে, সেটা কত কারেন্ট অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ড করবে আমার এই যে কয়েলের ক্রস সেকশন এরিয়া। তো যার মধ্যে কোনো কোর নেই শুধুমাত্র একটা কয়েল পেঁচানো কয়েল সেটাকেই বলবো আমরা এয়ার কোর ইন্ডাক্টর। এর ইন্ডাকটেন্সের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে আমরা এই ধরনের ইন্ডাক্টর জেনারেলি ইউজ করি। জেনারেলি বেশি আমাদের ইউজ হয় এরপরে যেটা পড়বো এটা হচ্ছে প্রথমটা আমরা পড়লাম এয়ার কোর ইন্ডাক্টর। যেহেতু এই এয়ারের পারমিয়েবিলিটি খুব কম, যে ইন্ডাক্টরের এল সেটার পরিমাণও তুলনামূলকভাবে অনেক কম হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম জানলাম এয়ার কোর ইন্ডাক্টর। এরপর আমরা জানব আয়রন কোর ইন্ডাক্টর। আয়রন কোর ইন্ডাক্টর, তাহলে আয়রন কোর ইন্ডাক্টর কী হবে? হ্যাঁ দেখো, যদি একটা ভেতরে আয়রন নিই, যদি একটা কোর ধরো গোল কোর, এর দণ্ড হচ্ছে আয়রনের, তার ওপর দিয়ে আমি কয়েলটাকে জড়িয়ে দিলাম।